সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের অস্থিত পৃথিবী থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো ভিডিও শুরুর আগে কিছু কথা বলি, তোমরা যারা ক্লাস 9-এর ফার্স্ট সামাটিভের ভিডিওর জন্য কমেন্ট করছো, তোমরা একটু ওয়েট করো, কারণ এই ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তারপরে তোমাদের মিড ডিসেম্বর থেকে নতুন ক্লাসেস শুরু হবে। আর যারা 6 বা 7-এর ফাইনাল পরীক্ষার ভিডিওর জন্য তোমরা কমেন্ট করছো, তারা নিশ্চয়ই আমাকে বিষয় এবং টপিকটা কমেন্ট করে দিও। সাথে সাথে আজকে যারা এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কারণ আমি যেগুলি মার্ক করে দেবো ইম্পর্টেন্ট, সেগুলি তোমরা অবশ্যই খাতাতে লিখে নেবে এবং সেগুলি মেমোরাইজ করে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই চ্যাপ্টার থেকে আমাদের প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, পাত কাকে বলে এবং পাত সংস্থান তত্ত্বটি আলোচনা করো। তো এখানে তোমরা পজ করে এটা লিখে নিও। পাত সংস্থান তত্ত্বটি তোমাদের এখান থেকে শুরু হচ্ছে, এই মতবাদের মূল বিষয়বস্তু থেকে এই শেষ পর্যন্ত তোমরা এটা লিখে নিও, কারণ এটা তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলি মার্ক করে দেবো এবং তোমরা সেটি পজ করে বা স্ক্রিনশট নিয়ে লিখে নিও এবং সেগুলি অবশ্যই মেমোরাইজ করে যেও, কারণ এই টপিক থেকে যদি আমি থিওরির মতো পড়াতে শুরু করি তাহলে এটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে এটা, যে প্লেট শব্দটি প্রথম কে প্রয়োগ করেন। তো প্লেট শব্দটি প্রথম জেটি উইলসন প্রয়োগ করেন এবং মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগনার। মহিষঞ্চরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার। পাত সংস্থান তত্ত্বটি কে ব্যাখ্যা করেন। তো ডব্লিউ.জে মর্গান প্রথম ব্যাখ্যা করেন পাত সঞ্চরণ তত্ত্বটি। এবং আধুনিক পাত সংস্থানের জনক কাকে বলা হয়। তো লি পিচোকে বলা হয় আধুনিক পাত সংস্থানের জনক। নেক্সট, প্যানজিয়া এবং প্যান্থালাসে কি। তো 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। এই বিশাল ভূখণ্ডকেই প্যানজিয়া বলে। অর্থাৎ 30 কোটি বছর আগে এই যে তোমরা একদিকে স্থল দেখছো, এটিকেই বলা হতো প্যানজিয়া, এবং এই যে বাকি জায়গায় জল আছে সেটিকেই বলা হয় প্যান্থালাসা। অর্থাৎ 30 কোটি বছর আগে যে বিশাল ভূখণ্ড ছিল তাকে প্যানজিয়া বলে, এবং তার চারপাশে যে জলভাগ ছিল তাকেই বলে প্যান্থালাসা। পরবর্তীকালে কার্বনিফেরাস যুগে এটি দুভাগে ভেঙে যায়, এবং দুভাগে ভেঙে উত্তরের যে অংশটা তাকে বলা হয় লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড, দক্ষিণের অংশটাকে বলা হয় গান্ডুয়ানাল্যান্ড। তো উত্তরে আমাদের কোন কোন মহাদেশ আছে সেগুলি থেকে প্রশ্ন আসতে পারে। তো উত্তরে আছে আমাদের উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া। তো আঙ্গারাল্যান্ডে আছে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া, এবং গান্ডুয়ানাল্যান্ডে আছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত আর অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। নেক্সট আছে আমাদের পাত। তো পৃথিবীতে মোট কতগুলি পাত আছে। তো 7টি বড় পাত আছে, 8টি মাঝারি এবং 20টি ছোট পাত। এটি আমাদেরকে অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে, যেমনভাবে আমি বললাম 7টি বড় আছে, 8টি মাঝারি এবং 20টি ছোট। এগুলির মধ্যে কোশ্চেন আসতে পারে যে কটি পাত আছে মোট। তো এগুলি যোগ করে দিয়ে আমি বলে দেবো যে কটি আছে, কিংবা বড় পাত কটি আছে। তো 7টি আছে। বেশি গুরুত্বপূর্ণ এই বড় পাতগুলি, কারণ এগুলি পরীক্ষায় আসে। তো বড় পাতগুলির নাম আমরা কিভাবে মনে রাখবো। এই বড় পাতগুলির নাম প্রত্যেকটি কিন্তু মহাদেশ বা মহাসাগরের নাম দিয়ে শুরু হবে। তো প্রথমেরটা হচ্ছে ইউরেশীয় পাত, দ্বিতীয় ভারতীয় পাত, তৃতীয় উত্তর আমেরিকা পাত, চতুর্থ দক্ষিণ আমেরিকা পাত, পঞ্চম প্রশান্ত মহাসাগরীয় পাত, ষষ্ঠ আফ্রিকা পাত এবং সপ্তম আন্টার্কটিকা পাত। তো এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন আসতে পারে যে পাতের সংঘর্ষের ফলে কোন কোন পর্বতের সৃষ্টি হয়েছে। পাতের সংঘর্ষের ফলে অ্যালপেশিয়ান পর্বত, ইউরাল পর্বত, আন্দিজ পর্বত, আরাবল্লী পর্বত এবং আমাদের হিমালয় পর্বতও কিন্তু এই পাতের সংঘর্ষের ফলেই সৃষ্টি হয়েছে। নেক্সট, এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা তোমরা অবশ্যই করে যেও। পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা তোমরা পজ করে অবশ্যই লিখে নেবে, নয়তো স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, আর এটা আমি একটু তোমাদেরকে বলেই দিচ্ছি যে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না, কারণ অত্যন্ত ধীর গতিতে পাতগুলি কি হয়, নড়াচড়া করে, তাই আমরা বুঝতে পারি না। অত্যন্ত ধীর গতিতে পাত চলনতার প্রভাব। এই পাতগুলি নিচে যে চলমান আছে তাদের 3টি ভাগ আছে, একটি হচ্ছে অপসারী এবং অভিসারী এবং নিরপেক্ষ। তো 3 ভাবে পাতগুলি চলাচল করে। একটি হচ্ছে যে একে অপরের থেকে বিপরীত দিকে যায়, অর্থাৎ একটি এদিকে এবং একটি এদিকে, এটিকে বলে অপসারী। এবং এটির ফলে কি হয়, এটির ফলে এই যে ভিতরের ম্যাগমা বাইরে এসে ভূমিরূপের সৃষ্টি করে। ঠিক আছে, নেক্সট ধ্বংসকারী। তো যখন দুটি পাত একে অপরের দিকে অগ্রসর হবে তখন কি হবে, যে স্তরটি নরম থাকবে সেটি তার উপরে ওভারল্যাপ করবে এবং এর ফলে কি হয়, ক্ষয় হয় এর ফলে। নেক্সট, নিরপেক্ষ চলন। নিরপেক্ষ চলন কি হয়, পরস্পরের সাইডে যাবে, মানে একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে। তো এর ফলে কি হয়, এর ফলে কিন্তু ভূমিকম্প হয়। তো নিরপেক্ষ চলনের ফলে কি হয়, ভূমিকম্পের সৃষ্টি হয়।
পাত সঞ্চরণ 3 প্রকার, একটি কি হয় একে অপরের বিপরীতে, একটি একে অপরের দিকে এবং একটি পরস্পর পাশাপাশি কিন্তু পাতগুলি নড়াচড়া করে। নেক্সট, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের মালার মতো ঘিরে রেখেছে। এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূল আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়ে থাকে। অর্থাৎ এই যে এই জায়গাটা, এখানে অসংখ্য আগ্নেয়গিরি ঘিরে রয়েছে, একেই বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়। নেক্সট, আগ্নেয়গিরির প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের শর্ট এবং লং সব ধরনের কোশ্চেন আসবে। প্রথম আছে সক্রিয় আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি কি? যে সমস্ত আগ্নেয়গিরি থেকে বর্তমানে বা সম্প্রতিকালে অগ্নুৎপাত হচ্ছে সেগুলিকে সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়, এবং এর উদাহরণ হচ্ছে মাউন্ট এটনা এবং হাওয়াই দ্বীপের মোনালোয়া। ভারতের একটি আগ্নেয়গিরির নাম ব্যারেন দ্বীপ এবং এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট, সুপ্ত আগ্নেয়গিরি। সুপ্ত আগ্নেয়গিরি কি? যেসব আগ্নেয়গিরি থেকে বহু বছর আগে ধরে অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে আবার অগ্নুৎপাত হতে পারে বলে আশঙ্কা করা হয় সেগুলিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা এবং তানজানিয়ার কিলিমাঞ্জারো। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো। সুপ্ত অর্থাৎ ঘুমন্ত, অর্থাৎ তার জাগার সম্ভাবনা আছে এবং পরবর্তীকালে অগ্নুৎপাত হতে পারে। ঠিক আছে। নেক্সট, মৃত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরিতে আর অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা প্রায় নেই তাকেই মৃত আগ্নেয়গিরি বলে, যেটি হচ্ছে মায়ানমারের পোপা এবং মেক্সিকোর পারকুতিন। তো এই উদাহরণগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের কোশ্চেন আসবে একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো, বা হয়তো বলবে যে মোনালোয়া কি ধরনের আগ্নেয়গিরি। তো এই উদাহরণগুলি তোমরা ভালোভাবে মনে রাখবে। নেক্সট, এগুলিও একটু পড়ে যেও কারণ এগুলিও একটি আসতে পারে, তো একটু দেখে যাবে তোমরা এগুলিও। নেক্সট, ভূমিকম্প কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, তো পাত সঞ্চরণের প্রভাবেই ভূমিকম্প সৃষ্টি হয়। ঠিক আছে, আর ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে এটা করে যাবে। ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরের যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ঠিক আছে, উপকেন্দ্র কাকে বলে এটিও ইম্পর্টেন্ট। ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উলম্ব উপরের দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বা এপিসেন্টার বলে। অর্থাৎ এখানে ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে, এটিকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র, এবং যে জায়গায় অনুভব হয় সেটিকেই বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। পি তরঙ্গ, এস তরঙ্গ এবং এল তরঙ্গ এগুলি আমি অলরেডি পড়িয়েছি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনে। তো এই ভিডিও শেষে আমি ওই ভিডিওটি দিয়ে দেবো, তোমরা সেটি অবশ্যই দেখবে। নেক্সট, রিক্টার স্কেল হলো ভূমিকম্পের মাত্রার পরিমাপ করার যন্ত্র, এবং এটি চার্লস এফ রিক্টার আবিষ্কার করেন। এবং এখানে এগুলি দেখে যেও যে কত মাত্রায় বেশি ভূমিকম্প হয়। 8 বা তার বেশি হলে কি সর্বনাশ হয়, 7 থেকে 9 ধ্বংসাত্মক, 6 থেকে 9 শক্তিশালী, এবং 5 থেকে 5.9 মধ্যম, 4 থেকে 4.9 হালকা। নেক্সট, তো সিসমোগ্রাফ হলো এমন একটি বৈজ্ঞানিক যন্ত্র যা ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা বড় বিস্ফোরণের কারণে সৃষ্ট সিসমিক তরঙ্গ বা ভূকম্পন পরিমাপ ও রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। নেক্সট, ভূমিকম্পের কারণ। তো ভূমিকম্পের কারণগুলি হলো, ভূমিকম্প দুভাবে হয়, তো প্রাকৃতিক কারণে হয় এবং মনুষ্য সৃষ্ট কারণে হয়। তো প্রাকৃতিক কারণ হলো পাত সঞ্চালন এবং অগ্নুৎপাত। নেক্সট, মনুষ্য সৃষ্ট কারণ, পাহাড়ে রাস্তা নির্মাণ এবং বোমা বিস্ফোরণ। এগুলি তোমরা পজ করে অবশ্যই লিখে নেবে। ঠিক আছে। নেক্সট, ভূমিকম্পের কুপ্রভাব। ভূমিকম্প প্রতিরোধের উপায় কি? ভূমিকম্প প্রবণ এলাকায় নির্মাণ আইন মেনে মজবুত কাঠামো তৈরি করা, জনসাধারণকে ভূমিকম্পের সময় করণীয় বিষয় সম্পর্কে সচেতন করা, এবং এখানে কিছু পদক্ষেপ রয়েছে যেগুলি তোমরা ভালোভাবে দেখে যেও। নেক্সট, সুনামি কি একটু পড়ে নিও এখান থেকে। আর এটি ইম্পর্টেন্ট খুব, যে 26শে ডিসেম্বর 2004 সালে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরের নিচে 8.9 মাত্রায় ভূমিকম্প ও ভয়ঙ্কর জলোচ্ছ্বাস বা সুনামি হয়। এর ফলে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশে বহু ক্ষয়ক্ষতি হয় ও 3 লক্ষ মানুষের প্রাণহানি হয়। তো কত সালে হয়েছিল? 26শে ডিসেম্বর 2004 সালে হয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে, এবং এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.9। তো এটি ইম্পর্টেন্ট, যতগুলি ফ্যাক্ট আছে ইম্পর্টেন্ট সব। নেক্সট, অন্তর্জাত মানে পৃথিবীর যেগুলি ভিতরে কাজ করে সেটি হচ্ছে অগ্নুদ্গম এবং ভূমিকম্প। ভূমিকম্প মাটির নিচ থেকেই শুরু হয় এবং সেটি হচ্ছে একটি অন্তর্জাত শক্তি। এবং বহির্জাত শক্তি কি? যেগুলি
ভূপৃষ্ঠের উপরে কাজ করে, মানে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলি হচ্ছে বহির্জাত শক্তি, মানে ভূপৃষ্ঠের উপরে কাজ করে। তো এখান থেকে উদাহরণ পড়তে পারে যে একটি অন্তর্জাত শক্তির উদাহরণ বা একটি বহির্জাত শক্তির উদাহরণ, অথবা বলবে যে ভূকম্প কি ধরনের শক্তি, তো ভূমিকম্প হচ্ছে একটি অন্তর্জাত শক্তি, অর্থাৎ পৃথিবীর ভিতরে এটি কাজ করে। তো এই ছিল আজকের এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন উত্তর। See you in my next video. Till then, thank you for watching.